আসসালামু আলাইকুম। এই ক্লাসটি স্টুডেন্টদের জন্য তৈরি করা। যারা ব্লগ পোস্টিং এ ক্লাস করছে। আমরা সংক্ষেপে মানসিক ব্যাধি বিভাগ বা মানসিক রোগ বিভাগ থেকে ওদের প্রয়োজনীয় কিছু কথা বলবো। যেকোনো পরীক্ষায় বা যেকোনো কারিগরি পরীক্ষায় বা যেকোনো পেশাগত পরীক্ষায় মূল বিষয় কি সেটা সম্পর্কে আমরা বলার চেষ্টা করব। মানসিক রোগ বিষয়ে যেকোনো পেশাগত বিষয়ের পরীক্ষায় তার পেশাগত দক্ষতার মূল্যায়ন করা হয়। তেমনি স্টুডেন্টরা যখন ফাইনাল বা চূড়ান্ত পেশাগত পরীক্ষা দিবে তখন তাদের মূল্যায়ন করা হবে তাদের পেশাগত বিষয়ের থেকে। তো চিকিৎসকদের পেশাগত বিষয় হচ্ছে রোগী দেখা, সেই বিষয়ে বা রোগীকে কিভাবে ডিল করা সেই বিষয়টায়। তো সেই জন্য তাদের পেশাগত পরীক্ষার বিষয়টাও হবে তারা রোগীর রোগ নির্ণয় কেমন করতে পারছে এবং এটা ম্যানেজমেন্ট কেমন করতে পারতেছে সেই বিষয়টা সম্পর্কে। তো এবং এই বিষয়টা যে আমার কাছে কি ধরনের রোগী আসবে, আমাদের যে স্টুডেন্টরা যে ডাক্তার হবে তাদের কাছে কি ধরনের রোগী আসবে সেটা মনে রাখতে হবে। বিশেষ করে যদি আমি মানসিক রোগ বিষয়ের কথা বলি তাহলে আমার কাছে নতুন একটা নবীন চিকিৎসক হিসেবে আমার কাছে কি ধরনের রোগী আসবে সেই বিষয়টাই তাদের লিখিত পরীক্ষায় আসবে এবং তাদের যে মৌখিক পরীক্ষা সেখানেও সেই একই কথা আসবে। তাহলে একটা নবীন চিকিৎসকের কাছে কি ধরনের রোগী আসবে যদি আমরা এটাকে ভাগ করতে চাই। একটা রোগী আসবে যার কোনো মানসিক সমস্যা আছে। মানসিক সমস্যাটা কি? মানসিক সুস্থতার ব্যাঘাত ঘটেছে সেই বিষয়টাই হলো মানসিক সমস্যা। সেই মানসিক সুস্থতার ব্যাঘাত বা স্বাভাবিক মানসিক প্রক্রিয়ার ব্যাঘাত ঘটতে পাবে দুই ধরনের ভাবে, বা এই ব্যাঘাতটাকে আমরা দুই ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে গুরুতর মানসিক সমস্যা আর আরেকটা হচ্ছে মৃদু মানসিক সমস্যা। গুরুতর মানসিক সমস্যাকে আমরা আরেকভাবে বলতে পারি যে মেজর সাইকোসিস অথবা মেজর সাইকোটিক ডিসঅর্ডার। মৃদু মানসিক রোগকে আমরা আরেকভাবে বলতে পারি যে মাইনর সাইকোসিস অথবা মাইনর সাইকিয়াট্রিক ডিসঅর্ডার অথবা নিউরোটিক ডিসঅর্ডার অথবা নিউরোসিস। তাহলে মেজর রোগের মধ্যে আমরা বলি মেজর সাইকিয়াট্রিক ডিসঅর্ডার বা সাইকোসিস অথবা সাইকোটিক ডিসঅর্ডার। আর মাইনরের মধ্যে হচ্ছে মাইনর সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, নিউরোসিস অথবা নিউরোটিক ডিসঅর্ডার। এদের পার্থক্য তাহলে আমাকে করতে হবে যদি আমি একটা পেশেন্টকে সঠিকভাবে পেশেন্টটাকে আমি দেখতে পারি। কিভাবে আমরা পার্থক্য করব? আমরা যদি হিস্ট্রির ফরম্যাট অনুযায়ী পার্থক্য করতে চাই, হ্যাঁ, তাহলে একটা হচ্ছে যে প্রথমে সংজ্ঞায় আসতে পারি। সাইকোসিস হচ্ছে পেশেন্ট হ্যাজ পুয়ার কানেকশন উইথ রিয়ালিটি। নিউরোসিস হচ্ছে পেশেন্ট হ্যাজ কানেকশন উইথ রিয়ালিটি, বাস্তবতার সাথে সম্পর্ক নাই সাইকোসিসে, বাস্তবতার সাথে সম্পর্ক আছে নিউরোসিসে। দ্বিতীয়ত হচ্ছে আরেকভাবে আমি বলতে পারি যে সাইকোসিসের উদাহরণ কি? সিজোফ্রেনিয়া এবং বাইপোলার মুড ডিসঅর্ডার ম্যানিয়া হচ্ছে সাইকোসিসের বা সাইকোটিক ডিসঅর্ডারের উদাহরণ। নিউরোটিক ডিসঅর্ডারের উদাহরণ কি?
অ্যাংজাইটি ডিসঅর্ডার বা স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার হচ্ছে নিউরোটিক ডিসঅর্ডারের উদাহরণ। আমরা এরপরে আসতে পারি যে কি কি সাইন সিমটম নিয়ে সাইকোসিসের পেশেন্ট আসে। সাইকোসিসের পেশেন্ট আসে হ্যালুসিনেশন এবং ডেলিউশন নিয়ে। নিউরোসিসের পেশেন্ট কি ধরনের সাইন সিমটম নিয়ে আসে? নিউরোসিসের পেশেন্ট আসে অ্যাংজাইটি বা ডিপ্রেশন নিয়ে। এরপরে যদি আমি ট্রিটমেন্টের দিকে যাই, কি ধরনের ট্রিটমেন্ট করা হয়? সাইকোসিস অর্থাৎ সিজোফ্রেনিয়া বা বাইপোলার মুড ডিসঅর্ডারে চিকিৎসা করা হয় অ্যান্টি সাইকোটিক দিয়ে। যেহেতু সাইকোসিস ছিল সেজন্য আমরা অ্যান্টি সাইকোটিক ড্রাগ দেই। নিউরোসিসে কি চিকিৎসা করি? আমরা অ্যান্টি অ্যাংজাইটি বা অ্যান্টি ডিপ্রেসেন্ট মেডিকেশন দেই। যদি আমরা প্রগনোসিসের কথা বলি, পার্থক্য ধরতে যেয়ে সাইকোসিসের প্রগনোসিস, যেহেতু এটা মেজর সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, সেজন্য প্রগনোসিস পুয়ার টু মডারেট। নিউরোসিস যেহেতু এটা মাইনর সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, সেজন্য প্রগনোসিস বেটার দেন সাইকোসিস। লাস্টলি আমি যদি আরেকটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট বলি, সেটা হচ্ছে ইনসাইট অথবা পেশেন্টের রোগ সম্পর্কে জ্ঞান এবং চিকিৎসা সম্পর্কে জ্ঞান। সাইকোসিসে ইনসাইট পুয়ার আর নিউরোসিসে ইনসাইট প্রেজেন্ট, অর্থাৎ সে রোগ সম্পর্কে বলতে পারে এবং চিকিৎসা সম্পর্কে জানে। তাহলে আমি যখন একটা নবীন চিকিৎসক হিসেবে চিন্তা করব, তাহলে তাকে একটা পেশেন্ট দেখে পেশেন্টটা কি মেজর সাইকিয়াট্রিক ডিসঅর্ডারে ভুগতেছে নাকি মাইনর সাইকিয়াট্রিক ডিসঅর্ডারে ভুগতেছে সেটা ডিফারেন্সিয়েট করতে হবে। যখন সে মাইনর সাইকিয়াট্রিক ডিসঅর্ডারে ভুগছে, তখন একজন এমবিবিএস ডাক্তার হিসেবে তার দায়িত্ব হবে এই পেশেন্টটাকে চিকিৎসা দেয়া। আর যদি সে মেজর কোনো সাইকিয়াট্রিক ডিসঅর্ডারে ভুগে, তাহলে যদি নবীন চিকিৎসক মনে করে যে চিকিৎসা সে দিতে পারবে, সে দিতে পারে, অথবা রেফার করতে পারে কোনো টারশিয়ারি সেন্টারে অথবা মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে। আচ্ছা, তাহলে আমরা যদি এখন সাইকোসিস নিউরোসিস সম্পর্কে জানি, তাহলে আমাদের দ্বিতীয়ত জানতে হবে যে এই ডিজিজ গুলো, কোন ডিজিজ গুলো আমি বেশি জানবো, যে ডিজিজ গুলো আমি বেশি পাবো নবীন চিকিৎসক হিসেবে, সেই বিষয়ে ডিজিজ গুলো আমাকে বেশি জানতে হবে। যেমন আমরা একটা ভুল ধারণা আছে যে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার মানেই হলো সিজোফ্রেনিয়া বা ম্যানিয়া রোগী, যেগুলো ডাক্তারের চেম্বারে আসে। কিন্তু বস্তুত শুধু সাইকিয়াট্রিক পেশেন্ট শুধু সাইকিয়াট্রি আউটডোরেই আসে না, মেডিসিনের অনেক ডাক্তারের কাছেও যায়। এবং যদি আমরা পপুলেশনে এই প্রিভ্যালেন্স দেখতে চাই যে মানসিক রোগের প্রিভ্যালেন্স কেমন, সেখানে কিন্তু সাইকোসিসই সবচেয়ে বেশি প্রিভ্যালেন্স না, নিউরোসিসই হচ্ছে মেজরিটি। যদি আমি একটা হিসাব করি যে বিগত 1 বছরে কতজন মানুষের মানসিক সমস্যা হয়েছিল বাংলাদেশে, স্টাডি করি, সেক্ষেত্রে আমার দেখা যাবে প্রায় 16 থেকে 18% লোক বিগত 1 বছরে মানসিক রোগের কখনো না কখনো মানসিক রোগের ক্রাইটেরিয়া ফুলফিল করেছিল। এবং তাদের মধ্যে প্রায় 12 থেকে 14% হচ্ছে নিউরোসিস আর 2 থেকে 4% হচ্ছে সাইকোসিস। সেই জন্য একটা এমবিবিএস পাশ করা নতুন চিকিৎসককে এই আমার মনে হয় নিউরোসিস গুলো সম্পর্কে ভালো জানতে হবে, সাইকোসিস গুলো ভালো জানতে হবে, কারণ এগুলো তো মেজর সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, বড় বিষয়। সেই জন্য তো আমি আজকে একটা দুইটা ডিজিজ সম্পর্কে একটু আলাপ করব, যতটুকু সময় আমাকে পারমিট করে, তাহলে স্টুডেন্টরা যেন একটু বুঝতে পারে। তো প্রথমে আমি একটু মেজর সাইকিয়াট্রিক ডিসঅর্ডার সম্পর্কে কিছু বলি, তাহলে তারা বুঝতে পারবে
আমি একটু স্লাইড বের করি। আমি স্লাইডটা শেয়ার করি। সিজোফ্রেনিয়া হচ্ছে একটা মেজর সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। আর schizophrenia কি? A chronic severe brain disorder. Often they hear voices, believe media are broadcasting their thoughts to the world, or may believe someone is trying to harm them. অর্থাৎ অস্বাভাবিক চিন্তা ভাবনা করবে, কাজকর্ম অস্বাভাবিক হবে, কথাবার্তা অস্বাভাবিক হবে, চিন্তা ভাবনা অস্বাভাবিক হবে। আমরা কোনো পরীক্ষার মাধ্যমে অর্থাৎ ল্যাব টেস্ট বা ফিজিক্যাল এক্সামিনেশন করে সিজোফ্রেনিয়া ধরতে পারি না, যেহেতু এটা কগনিটিভ ডিসঅর্ডার। আমরা সাধারণত কিছু প্রশ্নের মাধ্যমে সিজোফ্রেনিয়া রোগটা ডায়াগনোসিস করতে পারি। কি কি প্রশ্ন বা কি কি সাইন সিমটম আমরা দেখি, তাহলে আমরা বুঝবো। প্রথমে আমরা বলবো যে কিছু পজিটিভ সিমটম দেখে আমরা সিজোফ্রেনিয়া ডায়াগনোসিস করি। পজিটিভ সিমটম কারা? এক্সেস অর ডিস্টরশন অফ নর্মাল ফাংশন, সেটা হলো পজিটিভ সিমটম। কি কি পজিটিভ সিমটম থাকে? ডেলিউশন বা ভ্রান্ত বিশ্বাস, পেশেন্ট ফার্মলি কোনো কিছু বিশ্বাস করে যেটা আসলে সত্য না, ভ্রান্ত। দ্বিতীয়ত পেশেন্টের হ্যালুসিনেশন থাকে। হ্যালুসিনেশন কি? ফলস পারসেপশন ইন অ্যাবসেন্স অফ এক্সটার্নাল স্টিমুলাই। পারসেপশন হচ্ছে কিন্তু সেটা ফলস এবং কোনো কোনো স্টিমুলাই নাই, বা ফলস পারসেপশন না বলে আমরা সেন্সরি পারসেপশন বলতে পারি, কারণ অনেক ক্ষেত্রে পারসেপশনটা মোর রিয়েল পারসেপশনের মতো। সেই জন্য হ্যালুসিনেশন হচ্ছে সেন্সরি পারসেপশন ইন অ্যাবসেন্স অফ এক্সটার্নাল স্টিমুলাই। থার্ড পজিটিভ সিমটম হচ্ছে ডিসঅর্গানাইজড থিঙ্কিং অর স্পিচ, অর্থাৎ এলোমেলো কথা বলা। ফোর্থ পজিটিভ সিমটম হচ্ছে ডিসঅর্গানাইজড বিহেভিয়ার বা এলোমেলো আচরণ করা। এবং আরেকটা পজিটিভ সিমটম আছে, সেটা হলো ক্যাটাটনিক বিহেভিয়ার। এটা হচ্ছে মুভমেন্ট খুব কমে যাবে অথবা মুভমেন্ট খুব বেড়ে যাবে। এই আমাদের যে ইন্দো পাক সাবকন্টিনেন্ট, অর্থাৎ ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ যে সাবকন্টিনেন্ট বা উপমহাদেশ, সেখানে বলা হয়ে থাকে ক্যাটাটনিক বিহেভিয়ারটা এখানে বেশি। সেটা হচ্ছে এক্সাইটেবিলিটিটা বেশি। আমি যদি ক্যাটাটনিয়ার একটা ছবি দেখাই, যেটা হলো রিটার্ডেশন হয়ে গেছে, সেরকম একটা দেখাই, আমি দেখাতে পারি। এই পেশেন্টের হাত আমরা উঠায় রেখে দিছি এবং সে এভাবেই হাত রেখে দিয়েছে, এটাকে বলে মোমের মতো নমনীয় হয়ে থাকা বা ওয়াক্সি ফ্লেক্সিবিলিটি। ওয়াক্স মানে মোম, ফ্লেক্সিবিলিটি মানে ফ্লেক্স করার ক্ষমতা, মোমের মতো শক্ত হয়ে থাকা। এই পেশেন্টের ওয়াক্সি ফ্লেক্সিবিলিটির একটা উদাহরণ, এটাকে বলে সাইকোলজিক্যাল পিলো। পেশেন্টের মাথার নিচের বালিশটা আমরা সরায় নিছি, কিন্তু পেশেন্ট সেভাবেই তার মাথা ধরে রাখছে, সে মনে করতেছে যে তার মাথার নিচে বালিশ আছে। আচ্ছা, তাহলে আমরা পজিটিভ সিমটম গুলো বললাম যে এক্সেস অর ডিস্টরশন অফ নর্মাল অ্যাক্টিভিটি। দ্বিতীয়ত হলো নেগেটিভ সিমটম, সেটা কি? ডিমিনিউশন অর লস অফ নর্মাল ফাংশন। কি কি হতে পারে? অ্যাফেক্টিভ ফ্ল্যাটেনিং অথবা ইমোশনাল ফ্ল্যাটেনিং। দ্বিতীয়ত হচ্ছে পারে অ্যালোগিয়া অর পভার্টি অফ স্পিচ। এর থার্ড ওয়ান হতে পারে অ্যাভলিউশন অর ল্যাক অফ ভলান্টারি অ্যাক্টিভিটি। ভলিউশন
Absence of volition is avolition, lack of voluntary activity. নেগেটিভ ফিচার তাহলে কি কি হতে পারে? অ্যাফেক্টিভ ফ্ল্যাটেনিং অথবা ইমোশনাল ফ্ল্যাটেনিং, অ্যালোগিয়া or lack of speech, social isolation, etc. সিজোফ্রেনিয়া প্যাথোফিজিওলজি কি হয়? মেইনলি আমরা ডোপামিন বলে একটা নিউরোট্রান্সমিটারকে সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে কালপ্রিট বলে মনে করি। Not enough dopamine in the cortex and too much dopamine in the limbic structures. এবং এই লিম্বিক সিস্টেম is related with hallucination, causation of hallucination and delusion. Insufficient dopamine in the cortex causes poor cognitive abilities. তাহলে schizophrenia, excess dopamine activity in the cortex, excess dopamine activity in the limbic system এবং poor dopamine activity in the cerebral cortex হয়। সেই জন্য আমরা যে ড্রাগগুলো ইউজ করি সেগুলো ডোপামিন ব্লকার গুলো ইউজ করি, সেটা লিম্বিক সিস্টেমে এক্সেস ডোপামিন অ্যাক্টিভিটিটাকে কমায়। এছাড়াও গ্লুটামেট এবং গাবা এরা কিছু ফ্যাসিলিটেটরি নিউরোট্রান্সমিটার আছে, এদেরও রোল আছে মনে করা হয়, তবে ডোপামিন ইজ দ্য মেইন কালপ্রিট। ব্রেইনের বিভিন্ন স্ট্রাকচারে বিভিন্ন নিউরোট্রান্সমিটার কাজ করে। আচ্ছা, কি কি সিজোফ্রেনিয়া টাইপস আছে আমরা যদি বলি, তাহলে বলি আমরা প্যারানয়েড, হেবেফ্রনিক, ক্যাটাটনিক, রেসিডুয়াল এন্ড আনডিফারেন্সিয়েটেড। Paranoid schizophrenia is characterized by prominent hallucination and delusion. Hebephrenic or disorganized schizophrenia is characterized by disorganization of the behavior. Catatonic schizophrenia is characterized by motoric excitability or retardation. Residual schizophrenia, when patient has improved but has residual features. Residual or partial features are residual schizophrenia. Undifferentiated, which does not fall into any of the four categories, are grouped in undifferentiated schizophrenia. Treatment, medication, psychotherapy, psychosocial rehabilitation, and community support group. মেডিকেশন মানে ঔষধ, সাইকোথেরাপি অর্থাৎ তাকে কথা বলার মাধ্যমে বা ট্রেনিং এর মাধ্যমে তার ফাংশনালিটি বৃদ্ধি করার জন্য চিকিৎসা। সাইকোসোশ্যাল রিহ্যাবিলিটেশন হচ্ছে মনোসামাজিক পুনর্বাসন, আর কমিউনিটি সাপোর্ট গ্রুপ হচ্ছে যে এইসব সিজোফ্রেনিয়ার পেশেন্ট যাদের প্যারেন্টস বা ফ্যামিলি মেম্বাররা তাকে সাপোর্ট দিতে পারতেছে না, তাদেরকে কোনো একটা কমিউনিটি গ্রুপে রাখা, যেখানে একজন সোশ্যাল ওয়ার্কার তাদেরকে হেল্প করবে, সেরকম ব্যবস্থা করা। আমরা আগেই বলেছি যে সাইকোটিক ডিসঅর্ডারের চিকিৎসা হচ্ছে অ্যান্টিসাইকোটিক মেডিকেশন। অ্যান্টিসাইকোটিক মেডিকেশন দুইটা গ্রুপে আমরা বলে থাকি, টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক এবং অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক। টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক হচ্ছে সেই অ্যান্টিসাইকোটিক গুলো যাদের সবার মোড অফ অ্যাকশন এবং সাইন সিমটম একই রকম অথবা টিপিক্যাল। অ্যাটিপিক্যাল হচ্ছে সেই গ্রুপ যাদের সবার মোড অফ অ্যাকশন এবং সাইন সিমটম কিছুটা কিছুটা ডিফারেন্ট। অ্যান্টিসাইকোটিকের কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে, সেগুলো আমাদের মনে রাখা লাগে। সিডেশন, ওয়েট গেইন, রেস্টলেসনেস, অ্যাজিটেশন এবং এক্সট্রাপিরামিডাল সাইড ইফেক্ট। এক্সট্রাপিরামিডাল সাইড ইফেক্ট হচ্ছে ব্রেইনে দুইটা ট্র্যাক্ট থাকে, পিরামিডাল ট্র্যাক্ট যেটা সেরিব্রাল কর্টেক্সে, পিরামিডাল ট্র্যাক্টের বাইরে যে ট্র্যাক্ট গুলো সেটা হচ্ছে এক্সট্রাপিরামিডাল সিস্টেম। পিরামিডাল ট্র্যাক্ট হচ্ছে নিউয়ার পার্ট অফ দ্য ব্রেইন, আর এক্সট্রাপিরামিডাল ট্র্যাক্ট অথবা ব্রেইনের কর্টেক্সের ভিতরে যে অংশগুলো সেগুলো হচ্ছে ওল্ডার পার্ট অফ দ্য ব্রেইন, এবং এটা মূলত মানুষের পোশ্চার মেইনটেইনের ক্ষেত্রে
ব্যবহৃত হয়। সেই জন্য যদি এক্সট্রাপিরামিডাল সাইড ইফেক্ট হয় তাহলে পোশ্চার মেইনটেইনের সমস্যা হয়। ফর এক্সাম্পল, তার টর্শন অফ দ্য নেক হতে পারে, ট্রেমার, রিজিডিটি, ব্র্যাডিকাইনেশিয়া হবে, এবং মাসল টোনের সমস্যা হবে। আরেকটা জিনিস হয় যেটা হলো হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া। ডোপামিন নিউরোট্রান্সমিটারটা প্রোলাক্টিন লেভেলটাকে সাপ্রেস করে রাখে। যখন আমরা ডোপামিনকে ব্লক করি অ্যান্টিসাইকোটিক মেডিকেশন দিয়ে, তখন প্রোলাক্টিন লেভেল বেড়ে যায়। সেই কারণে গ্যালাক্টোরিয়া অর্থাৎ মিল্ক প্রোডাকশন ইন দ্য মেল ব্রেস্ট হতে পারে, গাইনিকোম্যাস্টিয়া, মিল্ক enlargement of male breast, gynecomastia, galactoria, milk production in the non-pregnant breast, এবং এক্সেস প্রোলাক্টিনের জন্য, প্রোলাক্টিন যেহেতু মানুষ লিবিডো কমায় দেয়, সেজন্য সেক্সুয়াল ডিসফাংশন হয়। এছাড়াও অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন এবং ওয়েট গেইন হতে পারে। লাস্টলি অ্যান্টিকোলিনার্জিক সাইড ইফেক্ট থাকে, ব্লারিং অফ ভিশন, কনস্টিপেশন, ড্রাই মাউথ, রিটেনশন অফ ইউরিন, এটসেট্রা। প্রগনোসিস, এখানে রুল অফ থার্ড বলা হয়ে থাকে, 1/3 রিকভারি, 1/3 রেমিশন উইথ মেডিকেশন এবং 1/3 পার্শিয়াল রেসপন্ডার। অর্থাৎ 1/3 পেশেন্ট ভালো হয়ে যায়, 1/3 ওষুধ খেয়ে ভালো থাকে এবং 1/3 কিছুটা ভালো কিছুটা খারাপ মিলায় থাকে। তাহলে এই আমরা সিজোফ্রেনিয়া মোটামুটি বললাম, খুব ইন এ নাটশেল, কিন্তু পরীক্ষার জন্য এগুলোই দরকারি। দ্বিতীয়ত আমরা আরেকটা ডিজিজ এখন একটু বলতে পারি। এটা হচ্ছে একটা নিউরোটিক ডিজিজ। নিউরোটিক ডিজিজ আমরা বলেছি যে নিউরোটিক ডিজিজ একটু বেশি প্রয়োজনীয়, কারণ একটা নতুন ডাক্তার যখন আসবে তাকে নিউরোটিক ডিজিজই অনেক বেশি বেশি করে দেখবে বা তার কাছে আসবে। তো আমরা অ্যাংজাইটি ডিসঅর্ডার গুলো একটু বলবো। আমি স্ক্রিন শেয়ার করছি। অ্যাংজাইটি ডিসঅর্ডার কি? অ্যাংজাইটি ডিসঅর্ডার হচ্ছে এক ধরনের মুড ডিসঅর্ডার। যেহেতু অ্যাংজাইটি একটা মুড, এটার ইম্পর্টেন্সের জন্য অ্যাংজাইটি ডিসঅর্ডার গুলো মুড ডিসঅর্ডারের মধ্যে না রেখে আলাদাভাবে বলা হয়ে থাকে। এখানে প্রিডমিনেন্ট ফিচার হচ্ছে অ্যাংজাইটি, এবং মেইনলি 3 ধরনের অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে: জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং প্যানিক ডিসঅর্ডার। অ্যাডিশনালি আমরা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারকেও অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে বলে ফেলতে পারি। জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, আচ্ছা, প্রথমে হলো ফিচার্স অফ অ্যাংজাইটি। অ্যাংজাইটি হচ্ছে সাবজেক্টিভ সেন্স অফ আনইজ অর ড্রিড, ভীতি, সাবজেক্টিভ সেন্স অর্থাৎ পেশেন্ট ফিল করতেছে সেটা। অ্যাংজাইটির কিছু সাইকোলজিক্যাল সিমটম থাকে এবং কিছু ফিজিক্যাল সিমটম থাকে। সাইকোলজিক্যাল হচ্ছে অ্যাপ্রিহেনশন, আশঙ্কা করা, ইরিটেবিলিটি, খিটখিট করা, ওয়ারি, দুশ্চিন্তা করা, ফিয়ার অফ ইম্পেন্ডিং ডিজাস্টার, এখনই খারাপ কিছু ঘটবে এরকম মনে করা, পুয়ার কনসেন্ট্রেশন, মনোযোগ না থাকা, ডিপার্সোনালাইজেশন, নিজের অস্তিত্ব সম্পর্কেই সঠিক চিন্তা করতে না পারা। কিছু সোমাটিক সেন্সেশন থাকে অ্যাংজাইটির সাথে, সোমাটিক সিমটম থাকে: প্যালপিটেশন, ব্রেথলেসনেস, ফ্যাটিগ, ট্রেমার, ডিজিনেস, সোয়েটিং, ডায়রিয়া, frequent desire to pass urine, initial insomnia, headache, etc. এগুলো থাকে। তাহলে একটা টাইপে আসি, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, অর্থাৎ সব বিষয়ে সব সময় অ্যাংজাইটি, পারসিস্টেন্ট, এক্সেসিভ, আনরিয়ালিস্টিক ওয়ারি,
impaired concentration, autonomic arousal, feeling on edge or restless, and insomnia. দ্বিতীয়ত হচ্ছে প্যানিক ডিসঅর্ডার। প্যানিক ডিসঅর্ডার is characterized by panic attack. Panic attack কি? Panic attacks are distinct episodes of intense fear and discomfort associated with a variety of physical symptoms, including palpitation, sweating, trembling, shortness of breath, chest pain, dizziness, and a fear of impending death. Panic attack কি? সাধারণত 10 মিনিট থেকে 30 মিনিট। পেশেন্ট সাধারণত তার পেশেন্টের তার মনে হবে যে সে মারা যাচ্ছে, হয়তো কার্ডিয়াক কজে মারা যাচ্ছে, এবং পেশেন্ট সাধারণত কার্ডিয়াক ইমার্জেন্সিতে আসবে বা হসপিটালের ইমার্জেন্সিতে আসবে, সে মনে করবে যে সে মারা যাচ্ছে। এরকম খুব প্যানিক অ্যাটাকটা থাকবে 10 মিনিট থেকে 30 মিনিট, তারপরে আস্তে আস্তে রিজলভ হবে। এবং এরপরে থার্ড টাইপ হচ্ছে ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার। ফোবিয়া হচ্ছে ইররেশনাল ফিয়ার হচ্ছে ফোবিয়া, বা আরো ভালোভাবে বলতে গেলে এ ফোবিয়া ইজ অ্যান অ্যাবনর্মাল or excessive fear of an object or situation which leads to avoidance of it. তাহলে ফোবিয়ার কিছু ফোবিয়ার কিছু অবজেক্ট থাকে, কিছু সিচুয়েশন থাকে। অবজেক্ট গুলো কি? যেমন এখানে এনিম্যাল হতে পারে, ইনসেক্ট হতে পারে। অনেকে কুকুর দেখে খুব প্রচন্ড ভয় পায়, সেটা। কিছু ইনসেক্ট থাকতে পারে, যেমন কেউ মাকড়সা দেখে খুব ভয় পায়, এগুলো ফোবিয়া। আর সিচুয়েশন কি? কেউ স্টেজে উঠতে ভয় পায়, সেটা স্টেজ ফোবিয়া। কেউ সামাজিক পরিবেশে যেতে ভয় পায়, সোশ্যাল ফোবিয়া। কেউ বদ্ধ জায়গায় থাকতে ভয় পায়, ক্লস্ট্রোফোবিয়া। কেউ মার্কেট প্লেস অথবা ওপেন স্পেসে যেতে ভয় পায়, সেটা অ্যাগোরাফোবিয়া। এরকম বিভিন্ন ফোবিয়া নিয়ে থাকতে পারে। তাহলে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব ফোবিয়ার পেশেন্টের? জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং প্যানিক ডিসঅর্ডারের জন্য কিছু সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট এবং কিছু ড্রাগ ট্রিটমেন্ট। সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, এক্সপ্লেনেশন এন্ড রিঅ্যাসুরেন্স। সেটা হচ্ছে যে আপনার এটা একটা মানসিক রোগ এবং এটা চিকিৎসা আছে, আপনি নিয়মিত চিকিৎসা করলে ভালো হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে রিল্যাক্সেশন থেরাপি বা আরামের ব্যায়াম। থার্ড ওয়ান হচ্ছে কগনিটিভ থেরাপি, এবং ফোর্থ ওয়ান হচ্ছে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের পরে হচ্ছে ড্রাগ ট্রিটমেন্ট। অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ দেওয়া হয়, সাধারণত বেনজোডায়াজিপিন বা অ্যানজিওলাইটিক ড্রাগ আমরা ইউজ করি, নন সিলেক্টিভ বিটা ব্লকার আমরা ইউজ করি। এরপরে হচ্ছে যে ফোবিয়ার কি চিকিৎসা। ফোবিয়ার চিকিৎসা ঠিক একই, এখানে অ্যাডিশনালি আছে ডিসেনসিটাইজেশন। দুই ধরনের ডিসেনসিটাইজেশন আছে, ফ্লাডিং এন্ড সিস্টেমেটিক ডিসেনসিটাইজেশন। ডিসেনসিটাইজেশনটা কি? সাধারণত ফোবিয়ার পেশেন্ট কোনো একটা অবজেক্ট বা সিচুয়েশনের ব্যাপারে সেন্সিটাইজড অথবা স্পর্শকাতর, তাহলে তার এই স্পর্শকাতরতাকে কমানোটাই হচ্ছে ডিসেনসিটাইজেশন। এটা যদি আমি খুব দ্রুত করি তাহলে সেটা হচ্ছে ফ্লাডিং, আর সিস্টেম্যাটিক করি, ধীরে ধীরে তার স্টিমুলাসের মাত্রা বাড়াই এবং অ্যাংজাইটি কমানোর চেষ্টা করি সিস্টেম্যাটিক ওয়েতে, সেটা হচ্ছে সিস্টেম্যাটিক ডিসেনসিটাইজেশন। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের তিন ধরনের জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং প্যানিক ডিসঅর্ডারের চিকিৎসা। ফ্লাডিং আমরা যেটা বললাম যে অ্যাকিউট প্রসেস, সিস্টেমেটিক ডিসেনসিটাইজেশন গ্র্যাজুয়াল প্রসেস। এছাড়া এখন অ্যাংজাইটির মধ্যে যদি আমরা অবসেসিভ এবং কম্পালসিভ ডিসঅর্ডারকে বলতে চাই,
তাহলে আমরা বলতে পারি যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ইজ ক্যারেক্টারাইজড বাই অবসেশন অ্যান্ড কম্পালশন। অবসেশন অ্যান্ড কম্পালশন। অবসেশন কি? রিপিটেড ইন্ট্রুসিভ আনপ্লিজেন্ট অ্যান্ড ইররেজিস্টিবল থটস। Compulsion কি? Repeated acts performed to stop the obsession, but it cannot stop them. OCD treatment কি? Psychological এবং drug treatment. Psychological explanation and reassurance. এবং এরপরে হচ্ছে exposure and response prevention. এটা obsessive compulsive disorder এর mainstay of চিকিৎসা, treatment, mainstay of treatment. Exposure to the situation where obsession gets worse, যেটা obsession কে বাড়ায় বা compulsion কে বাড়ায়, ওরকম সিচুয়েশনে এক্সপোজার হবে, কিন্তু সে চেষ্টা করবে যাতে compulsion গুলো না ঘটে। এর মাধ্যমে সে যখন দেখবে যে compulsion না করেও সে থাকতে পারতেছে, তখন তার সেলফ কনফিডেন্স আসবে এবং গ্র্যাজুয়ালি সে সেই অবসেশন থেকে মুক্ত হতে পারবে। ড্রাগ ট্রিটমেন্টের মধ্যে অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ ইউজ করি এবং আমরা বেনজোডায়াজিপিন ড্রাগ ইউজ করতে পারি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের চিকিৎসা হিসেবে। তাহলে এক্সপোজার এন্ড রেসপন্স প্রিভেনশন ইজ দ্য মেইনস্টে অফ ট্রিটমেন্ট অফ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। মোটামুটি আমাদের এই ছিল অ্যাংজাইটি ডিসঅর্ডার। তাহলে আজকে আমরা সিজোফ্রেনিয়া এবং অ্যাংজাইটি ডিসঅর্ডার মধ্যে ইন এ নাটশেল আলাপ করলাম। আশা করি আমরা যখন আইটেম নিব তখন তোমাদেরকে এগুলো জিজ্ঞেস করলে তোমরা পড়ে প্রিপেয়ার থাকবা। তো থ্যাংক ইউ সবাইকে, আশা করি আবার দেখা হবে।